হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো রবিবার আর এখন ঘড়ির কাঁটার সময় হলো সকাল 9টা। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। এবার যখন বনগাঁয় গিয়েছিলাম তখন বনগাঁ থেকে আসার সময় কিছু ওই আমশি বানিয়ে নিয়ে আসা হয়েছিল, কারণ ঝড়ে কিছু আম পড়েছিল। আর এবার জানো তো আমি প্রথম ঝড়ে আম কুড়িয়েছি। এর আগে ছোটোবেলায় কখনোই না আমি ওই ঝড়ে যে আম কুড়োনোর কি আনন্দ সেটা আমি জানতাম না। তাই এক কথায় বলতে পারো বিয়ের পর প্রথম এবার আমি ঝড়ে আম কুড়িয়েছি। আর সেই আম কুড়োনোর কী আনন্দ এবার আমি জীবনে প্রথম উপভোগ করেছি। সেই আমগুলোই না আমি আমশি বানিয়ে আসার সময় নিয়ে এসেছিলাম, ওইগুলোই একটুখানি রোদে শুকোতে দিলাম। আর এখন না কিছু জামা কাপড় মেলছি ছাদে। সকালবেলা কিছু কাচাকুচি করেছিলাম, আর কালকে ওই শেষবেলার দিকে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেইগুলো তো শুকায়নি ভালো করে, তাই সেইগুলোকেও সাথে করে নিয়ে এসেছি। ব্যাস হয়ে গিয়েছে এক একটা করে সব জামা কাপড় টান টান করে মেলে দেওয়া। আমার আবার না ওই জামা কাপড় যদি টান টান করে না মেলা হয় ভালো লাগে না। সত্যি কথা বলতে এত ব্যস্ততার জীবনে না ওই প্রতিদিনের জামা কাপড় আয়রন করার সময় হয় না। আর ছোটোবেলা থেকেই ঠাম্মাকে আর মাকে দেখতাম ছাদে জামা কাপড় টান টান করে মেলতো, বলতো এতে করে আর আলাদা করে আয়রন টায়রন করা লাগে না, একটু সুন্দর করে শুকিয়ে গেলে পর ভাঁজ করে নিলেই হয়ে যায়। এদিকে এখন কি করছি বলো তো, কিছু আম কেটে নিয়ে এসেছি, মানে এই বছরের শেষ আমের আচার বানাবো। তো সেই জন্য আমগুলো কেটে তারপরে ওই লবণ হলুদ মাখিয়ে ছাদে নিয়ে এসেছি শুকোতে দিতে। প্রতি রবিবার করে আমরা না নিরামিষ খাওয়া দাওয়া করি, তো সেই কারণে আজও নিরামিষই রান্না হবে। তো কি রান্না করব এখনো পর্যন্ত ঠিক করিনি, তবে ডাল করব এটুকু ঠিক করেছি। ডাল যেহেতু করব তার সাথে কিছু একটা ভাজাভুজি তো করতেই হবে, দেখি কি করি। আর জানো তো আজকে এতবার করে ওপর নিচ করা হয়েছে যে ভীষণ পরিমাণে গরম লেগেও গিয়েছে আর কষ্ট হয়ে গিয়েছে। ওই আমগুলো কেটে আবার সেগুলো রোদে গিয়ে অনেকক্ষণ ধরে একটা একটা করে আলাদা আলাদা করে শুকোতে দিতে হয়েছে। আমার আবার কি বলতো, যে কোনো কাজ করতে একটু সময়ও বেশি লাগে, আর যতক্ষণ পর্যন্ত কাজটা খুব সুন্দর না হয় আমি আমার হাত থেকে ছাড়তেও পারি না। ওই ধরতক্তা মার পেরেক এরমভাবে বলতে পারো আমি কাজ করতেই পারি না। আর হ্যাঁ, এদিকে ঠিক করেও ফেলেছি যে আজকে কি রান্না করব। আজকে রান্না করব কাঁচা মুগের ডাল আম দিয়ে, আর তার সাথে একটু কাঁকরোল ভাজা আর পটল ভাজা করব, আর একটু আলু সিদ্ধও দেবো। কারণ এই টক ডাল হলে না একটু আলু সিদ্ধ না দিলে ঠিক জমে না ব্যাপারটা, তাই না বলো? আর এদিকে কি করছি বলো তো, তাল মিছরির জল ভিজাচ্ছি। যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে, তো এই গরমকালটা আসলে না আমরা দুজনই, মানে আমি আর বড়বাবু আমরা দুজনই এরকম তাল মিছরির জল খাই। তবে আমি মাঝে মাঝেই খাই না, কিন্তু ওকে প্রতিদিনই এই তাল মিছরির জলটা দেওয়ার চেষ্টা করি, কারণ ওর না ভীষণ গরম লাগে আর প্রচুর ঘাম হয় ওর, তো সেই কারণে এটা দিলে না শরীরটা ঠান্ডা থাকে। আজকে সকালবেলা ব্রেকফাস্টে আমরা দুজনেই খেয়েছি মুড়ি দুধ আর আম। এই খাবারটা আমি ভীষণ পছন্দ করলেও বড়বাবু অতটাও পছন্দ করে না। কিন্তু কি বলতো, ওই যে সংসার করতে গেলে সবাইকেই তো সবার ভালো মন্দটা দেখতে হয়। তো সেই কারণে দেখি অনেক কিছুই যেগুলো আগে পছন্দ করতো না, ভালোবাসতো না, অথবা ওর ভালো লাগে না, সেগুলো এখন অনেক কিছুই দেখি হাসি মুখেই মেনে নেয়। হয়তো এইভাবেই একে অপরের প্রতি সংসারে নির্ভরশীল হয়, মায়া বাড়ে, টান বাড়ে।
এখন মুগ ডালটা নিয়ে নিচ্ছি, কতটা আজকে রান্না করব সেই পরিমাণে। আগে কি করতাম বলো তো, ওই মুগ ডালটা আনলে পরে দোকান থেকে হালকা করে না একটু শুকনো খোলায় নাড়াচাড়া দিয়ে তারপরে ঠান্ডা করে কাঁচের বয়মের মধ্যে রেখে দিতাম। এতে করে কি হয় বলো তো, ওই মুগ ডালে না কোনো পোকা লাগে না। তবে এখন কি হয়, প্রায় সময় যেহেতু কাঁচা মুগের ডাল খাওয়া হয় রান্না করে, তো সেই কারণে এখন আর ওরকম করে রাখি না, এখন একটু শুকনো লঙ্কা দিয়ে রেখে দিই। আমি যখনই মুগের ডাল রান্না করি তখনই কিন্তু প্রেশার কুকারে মুগের ডালটা সিদ্ধ করে নিই। কারণ কি বলতো, এমনি কিছুতে করে কড়াই টড়াইতে করে বা ননস্টিকে করে যদি গ্যাসে সিদ্ধ করা হয় তাহলে অনেকটা বেশি সময় লাগে আর অনেক বেশি গ্যাসও কিন্তু অপচয় হয়। তো সেই কারণে মাকে যেরকম দেখেছি যে মা এরকমভাবে প্রেশার কুকারে করে, আমিও তাই করি। আর তার মধ্যেই একটুখানি আলু দিয়ে দিলাম, কারণ ওই যে আলুটা সিদ্ধ করব সেই আলুটা একবারে ডালের মধ্যে সিদ্ধ হয়ে যাবে, একবারে আলুটা মাখিয়েও রেখে দেবো। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, ব্যাস এবার একটু লবণ দিয়ে দেবো। জানো, এই যে প্রেশার কুকারটায় যেটায় করে এখন আমি ডাল আলু সিদ্ধ বসাচ্ছি, এই প্রেশার কুকারটার অনেকখানি বয়স হয়ে গিয়েছে। বলতে পারো আমার স্কুল লাইফে যখন আমি প্রথম একটুখানি রান্না করা শিখেছি, মানে রান্না শুরু করেছিলাম বাড়িতে, তখন হতো কি, ওই এটা ওটা একটু সিদ্ধ করার জন্য না প্রেশার কুকারের ভীষণ প্রয়োজন পড়তো। আর আমাদের বাড়িতে যে প্রেশার কুকারগুলো ছিল সেগুলো যেহেতু 9-10 জনের ফ্যামিলি, তো সেই কারণে একটা বড় করে প্রেশার কুকার লাগতো। কিন্তু যখন আমি টুকিটাকি রান্না করতাম তখন তো আর অত বড় প্রেশার কুকারের প্রয়োজন পড়তো না। তো সেই কারণে বাবা আমাকে এই প্রেশার কুকারটা কিনে দিয়েছিল। আর তারপর যখন আমার নতুন সংসার শুরু হলো তখন না বাবাই আমাকে মনে করিয়ে দিল এই প্রেশার কুকারটার কথা। বিয়ের পর 1.5 বছর আমি শ্বশুরবাড়িতে রান্না করতে পারতাম না, কারণ শাশুড়ি মা কাঠের উনুনে রান্না করতেন। আর সেইখানে গিয়ে আমি রান্না করলে না রান্নাগুলো কেমন একটা হতো, তারপরে শ্বশুরমশাইয়ের খাওয়া দাওয়া করতে ভীষণ অসুবিধা হতো। তো সেই কারণে শাশুড়িমা রান্না করতে দিতেন না। তারপরে আমার বিয়ের 1.5 বছর পর আমার শ্বশুরবাড়িতে আমার বেডরুমের পাশে ওপরে আমি কি করি, একটা ছোট্ট কিচেন করে নিই। ওইখানে আমি ধরো 1-2 পদ রান্না করতাম আর বাকিটা শাশুড়িমা নিচে করতেন, তখন আর অসুবিধা হতো না। তো সেই সময় বাবা আমাকে মনে করিয়ে দেয় যে তোর প্রেশার কুকারটা কিন্তু তুই নিয়ে যা, সেখানে তো পড়েই রয়েছে। আর সেই সময়ই আমি এই প্রেশার কুকারটা নিয়ে আসি। পটল আর কাঁকরোলটা এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছি, আর ওদিকে কাজগুলো করবো, আর এসে এগুলো আবার ভাজবো। আজকে জানি না খেতে কখন পাবো, যদিও সকালবেলা খেয়েছি, একটু দেরি করেই খাওয়া হয়েছে আজকে সকালে, জানো তো, কারণ ওই দিকের কাজটা না করলে না এই ব্যাগগুলো আবার ধুতে হবে, তো আবার কখন বৃষ্টি নেমে যাবে আবার ধুতে পারবো না, ওই নিয়ে এক জ্বালায় রয়েছে। দেখো দেখি কি কাণ্ড দেখেছো, পটলটা যেই কড়াইতে দিয়েছি কেমন জানি উল্টে গিয়েছে। আর এই যে তাড়াহুড়োর চোটে হাত দিয়েই আবার ঠিক করে নিচ্ছিলাম, পরে গিয়ে মাথায় আসলো যে এইরকম কাজগুলো করি বলেই হাতে আমার সেকা লেগে যায়। তো তোমাদেরকে তখন যে কথাটা বলছিলাম প্রেশার কুকারের কথাটা, জানো এই প্রেশার কুকারটার বয়স নাই করেও প্রায় 10-12 বছর হয়ে গিয়েছে। হ্যাঁ, কিন্তু প্রেশার কুকারটার কোনো রকম কোনো সমস্যা হয়নি, একদম প্রথমে যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে। এখন না সংসার জীবনে এসে খুব ভালো করে এই জিনিসটা বুঝি। ছোটোবেলা থেকেই মা আমাদের 2 ভাই বোনকেই একটা কথা বলতো, জিনিস যদি যত্নে রাখতে শেখো জিনিস কিন্তু বহুদিন টেকসই হয়। আর এখন সেটা বুঝতে পারছি, সত্যি দেখো কতদিন হয়ে গিয়েছে, কিন্তু আমার কাছে না থাকলেও মা যেহেতু এতখানি যত্ন করে রেখে দিয়েছিল ওকে, তো সেই কারণে আমি কিন্তু এখন খুব সহজেই ব্যবহার করতে পারছি। আজকে প্রথমে তো তোমাদের বললাম কি রান্না করব এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি, কিন্তু দেখো এর মধ্যে কত কিছু করে ফেললাম। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, আলু সিদ্ধ হয়ে গিয়েছে, পটল ভাজা হয়ে গিয়েছে, কাঁকরোল ভাজা হয়ে গিয়েছে, তারপরে আবার একটুখানি ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি। এই ভেন্ডি ভাজাটা না আমি ভীষণ পছন্দ করি, আর এখন আবার বড়বাবুও ভীষণ পছন্দ করে। আগে নাকি ভেন্ডি খেত না জানো, এখন আবার বলে কি ভেন্ডি খেতে ভীষণ ভালো লাগে। বিয়ের পর বড়বাবুকে যে কত খাবার খাওয়া শিখিয়েছি আমি, এখন খুব ভালোই বাসে এই সব খাবার খেতে।
এদিকে এখন রান্নাঘরে একেবারে শেষ পর্যায়ে রান্নাবান্না চলছে। ডালটা আর কিছুক্ষণের মধ্যেই নামিয়ে ফেলবো, আর ভাতটাও প্রায় হয়ে গিয়েছে। একেবারে না দুবেলার ভাতই করে নিয়েছি, কারণ যা পরিমাণ গরম পড়েছে রান্নাঘরে এসে ওই রাত্রিবেলা না আর রুটি বানাতে আমার ভালো লাগে না। আর তাছাড়াও কী বলো তো, গরমকাল আসলে না রাতের দিকে আমরা দুজনে একটু ভাতটাই পছন্দ করি, কারণ স্নান টান করে ওই রাত্রিবেলা অল্প কটা ঠান্ডা ভাত খেতে ভীষণ ভালো লাগে। ব্যাস হয়ে গিয়েছে রান্নাবান্না করার পর, রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গিয়েছে, স্নান হয়ে গিয়েছে, পুজো হয়ে গিয়েছে, এবার খাওয়া দাওয়া করার পালা। তাই চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এখানে রয়েছে পটল ভাজা আর রয়েছে কাঁকরোল ভাজা। পটল ভাজাটা না একটু লাল লাল করেই করেছি, কারণ ডালের জন্য ওই লাল লাল করে পটল ভাজাটা আমাদের দুজনারই ভীষণ ভালো লাগে। আর এখানে ছিল হচ্ছে তোমার কাঁচা মুগের ডাল আম দিয়ে, আর এটা হচ্ছে আলু সিদ্ধ। আলু সিদ্ধটা ওই লবণ দিয়ে আর ভাজা শুকনো লঙ্কা দিয়ে মেখে রেখেছি, ভাজার তেলটা পরে মাখবো, তো ওই জন্য মাঝখানে করে দিয়ে রেখে দিয়েছি। এখানে রয়েছে ভেন্ডি ভাজা। ভেন্ডি ভাজার নিচে কি রয়েছে তারা দেখি, ও এখানে আবার একটু কাঁচা আম রেখে দিয়েছি, বিকেলবেলা করে আমরা দুজন খাবো সেই জন্য। আর পাশে রয়েছে ভাত। চলো তাহলে এখন আগে দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে নিই, কেমন? দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, তারপরে চলে এসেছি একটা বড় কাজ করতে। যেহেতু অনেক দিন বাড়িতে ছিলাম না, তো সেই কারণে অনেক কাজ জমে গিয়েছিল, তার মধ্যে এই কাজটা একটা বড় কাজ। বাড়ি থেকে আসার সময় না প্রচুর জামাকাপড় কেচে, তারপর বাড়িতে কিছু জামাকাপড় ছিল পরিষ্কার জামাকাপড়, যেগুলো আনা হয়নি, তো সেইগুলো কী করেছি নিয়ে এসেছি, যার কারণে অনেকগুলো ব্যাগও হয়েছে। আবার এখান থেকে যাওয়ার সময় কিছু জামাকাপড় নিয়ে গিয়েছিলাম, তো এখন সেইগুলো সব পরিপাটি করে রাখবো। তবে তার আগে ভাবলাম আলমারিটাকে না একবারে ভালো করে গুছিয়ে নিই। মানে কী বলো তো, 1.5-2 মাস অন্তর অন্তর যদি আলমারিটা ভালো করে পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে কি হয় জামাকাপড়গুলো সবটা হাতের কাছে থাকে। আর আমার কি বলো তো, সব কিছু ওই টিপটপ করে না থাকলে না ভালো লাগে না। এমনিতে জামাকাপড়গুলো গোছানোই রয়েছে, কিন্তু তা সত্ত্বেও একটু ভালো করে গুছিয়ে নিতে ইচ্ছে করলো। আচ্ছা, তবে এখন আমি আলমারিটা গোছাই। আর চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। দেখো কতগুলো পুতুল আমার আলমারিতে ছিল, বাড়ি যাওয়ার আগে ওদেরকে আলমারিতে রেখে দিয়ে গিয়েছিলাম। এমনি সময় বেশ কতগুলোই আমার এখানে বাইরেই থাকে। যাই হোক, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।